রাজনীতিতে সত্যকে নিজের সুবিধা মতো কেটে ছেটে প্রচার করার চেয়ে নোংরা আর কি হতে পারে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং জুলাই বিপ্লবের অন্যতম আইকন শহীদ শরীফ ওসমান হাদির খুনের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ যখন ভারতের মাটিতে দাঁড়িয়ে বলল যে এই হত্যাকাণ্ডের সাথে জামায়াতের লোকেরা জড়িত, তখন দেশের একটি বিশেষ রাজনৈতিক মহলে, বিশেষ করে বিএনপি পন্থীদের মাঝে যেন খুশির বন্যা বয়ে গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উল্লাস আর আহ্লাদ দেখলে মনে হয় যেন তারা আকাশের চাঁদ হাতে পেয়েছে। তাদের দীর্ঘদিনের লালিত কোনো স্বপ্ন আজ পূরণ হয়ে গেছে। কিন্তু হায়, সত্যের অর্ধেকটা গিলে আর বাকি অর্ধেকটা লুকিয়ে রেখে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তাদের সেই আনন্দের আয়ু যে কত ক্ষণস্থায়ী তা এই ঘটনার পুরো আনকাট ভিডিওটি দেখলেই একদম পরিষ্কার হয়ে যায়। আসল ঘটনাটি কি আপনারা জানেন? গত 7ই মার্চ রাতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ এর হাতে গ্রেফতার হয় হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত পটুয়াখালীর 37 বছর বয়সী ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং ঢাকার 34 বছর বয়সী আলমগীর হোসেন। এসটিএফ সূত্রে জানা যায় এই খুনিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং গত কয়েক মাস ধরে আত্মগোপনে থেকে সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল। এরপর টানা 14 দিনের পুলিশ রিমান্ড শেষে ঠিক গতকাল রোববার তাদের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। আর সেই আদালত চত্বরেই ঘটে যায় সেই চরম নারকীয় ঘটনা। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে ফয়সাল করিম মাসুদ অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে। সে শুধু নিজের সম্পৃক্ততা অস্বীকারই করেনি, বরং রেগে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসে। সে বলে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপি এবং জামাত জড়িত। জামাত বিএনপির একটা চাল হতে পারে। তোমাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে আমাকে গুলি করতে দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফয়সালের মুখে স্পষ্ট দুটি দলের নাম শোনার পরও ভারতের সেই সাংবাদিকরা ঠিক বাংলাদেশের কোনো স্বার্থান্বেষী মহলের মতোই অদ্ভুত এক ঘাটতারা বা এক পেশে আচরণ শুরু করেন। তারা বিএনপি এবং জামাত এই দুটি দলের নাম শোনার পরও ফয়সালকে বারবার কেবল একটি প্রশ্নই করতে থাকেন, জামাতের কারা কারা জড়িত। তারা একবারের জন্য জানতে চাইলেন না যে বিএনপির কারা কারা জড়িত। আর ঠিক এই সুযোগটাই লুফে নিয়েছে দেশের বিএনপি পন্থী সাইবার যোদ্ধারা। তারা অত্যন্ত সুকৌশলে ফয়সালের বক্তব্যের বিএনপি অংশটুকু সুনিপুণভাবে কেটে ফেলে দিয়ে শুধু জামাত অংশটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে এক নোংরা প্রোপাগান্ডায় লিপ্ত হয়েছে। শুধু তাই নয়, ফয়সাল তার বক্তব্যের এক পর্যায়ে শহীদ হাদিকে জামাতের প্রোডাক্ট বলেও আখ্যা দেয়। এখন একটু সাধারণ বুদ্ধি দিয়ে চিন্তা করুন, যে ফয়সাল বলছে হাদি একজন জামাতের প্রোডাক্ট, সেই ফয়সালই আবার পরক্ষণে বলছে যে জামাতের লোকেরাই তাদের প্রোডাক্টকে খুন করেছে। একজন পলাতক খুনির এই চরম স্ববিরোধী এবং অসংলগ্ন প্রলাপকে পুঁজি করে যারা আজ রাজনৈতিক ফায়দা হাসিলের নেশায় মত্ত, তারা কি আসলে শহীদ হাদির বিচার চায়, নাকি তারা এই মর্মান্তিক মৃত্যুকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়? যখন একটি নির্মম খুনের ঘটনায় মূল অভিযুক্ত ভারতের মাটিতে দাঁড়িয়ে এমন বিভ্রান্তিকর বয়ান দেয়, আর দেশের একটি প্রধান রাজনৈতিক দল সেটাকে এডিট করে নিজেদের সুবিধা মতো প্রচার করে, তখন বুঝতে হবে যে নতুন বাংলাদেশের রাজনীতি কতটা নিচু স্তরে গিয়ে ঠেকেছে। শহীদ ওসমান হাদির রক্তের সাথে এই যে নগ্ন উপহাস, দেশের সাধারণ মানুষ এবং জুলাই বিপ্লবের যোদ্ধারা এটা কিন্তু বুঝে না শুধু বিএনপি। রাজনীতির এই পুরো খেলাটা যদি আমরা একটু উপর থেকে অর্থাৎ বৃহত্তর ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করি, তাহলে বর্তমান সরকারি দল বিএনপির এই চরম রাজনৈতিক অন্ধত্ব দেখে অবাক না হয়ে উপায় নেই। বিএনপি হয়তো সাময়িক ক্ষমতার মোহে অন্ধ হয়ে এই অতি সহজ সমীকরণটি বুঝতে নিদারুণভাবে ব্যর্থ হচ্ছে যে ভারতের কাছে আসলে বিএনপি এবং জামাত উভয় দলেই তাদের কমন শত্রু, মুদ্রার এপিঠ ওপিঠ। আজ হয়তো বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বিপদে পড়ে ভারত সাময়িকভাবে বিএনপির ঘাড়ে সওয়ার হয়েছে, কিন্তু তাদের একমাত্র এবং পরীক্ষিত অকৃত্রিম বন্ধু যে কেবল পতিত স্বৈরাচার আওয়ামী লীগ, সেটা তো দিনের আলোর মতোই পরিষ্কার। এর সবচেয়ে বড় এবং ঐতিহাসিক প্রমাণ তো আমরা গত 5 আগস্টেই দেখেছি, যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে হেলিকপ্টারে করে পালিয়ে ভারতে গিয়ে নামলেন, তখন ভারতের সরকারি দল বিজেপি এবং কট্টর বিরোধী দল কংগ্রেস, যারা কিনা নিজেদের অভ্যন্তরীণ রাজনীতিতে টা কুমড়ো সম্পর্ক নিয়ে চলে, তারা সবাই মিলে নজিরবিহীনভাবে এক হয়ে হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সংসদে। একবার গভীরভাবে ভেবে দেখুন,
একটি দেশের সরকার এবং বিরোধী দল যখন ভিনদেশী একজন নেত্রীর জন্য নিজেদের সব বিভেদ ভুলে গিয়ে এক বিন্দুতে এসে দাঁড়ায়, তখন বুঝতে হবে সেই নেত্রী তাদের কতটা আপন এবং তাদের ভূরাজনৈতিক স্বার্থের জন্য কতটা জরুরি। অথচ আজ সেই ভারতের পাতা ফাঁদেই পা দিচ্ছে বিএনপি। ক্ষমতার লোভে পড়ে কেবল ভারতের মন জোগাতেই তারা আজ ঠিক আওয়ামী লীগের মতো করে তাদের এক সময়ের রাজপথের পরীক্ষিত মিত্র জামাতকে চরম শত্রু বানিয়ে ফেলছে। এখানে আমাদের বারবার মনে পড়ে যায় বেগম খালেদা জিয়ার কথা। তার রাজনৈতিক প্রজ্ঞা এবং সাহসের জায়গাটা ছিল একদম ভিন্ন। ভারত বছরের পর বছর ধরে নানাভাবে চাপ দেওয়া সত্ত্বেও তিনি কিন্তু কখনোই ভারতের কথায় জামাতকে ছাড়েননি, তাদের চাপের কাছে মাথা নত করেননি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমান শীর্ষ নেতা তারেক রহমান হয়তো সেই রাজনৈতিক সাহসটুকু দেখাতে পারছেন না। দলের ভেতরে ঘাপটি মেরে থাকা ভারতপন্থী একটি অংশ তাকে এমনভাবে ভুল বোঝাচ্ছে যে তিনি ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী জামাতকে কোণঠাসা করার এক আত্মঘাতী খেলায় মেতেছেন। এমনকি নিজের সরকারে ভারতপন্থীদের সবচেয়ে বড় বড় পদ দিয়ে রেখেছেন। এই ভারতপন্থীরা অত্যন্ত সুকৌশলে দলের হাইকমান্ডের চোখ থেকে এই চরম সত্যটি আড়াল করে রাখতে চাইছে যে শহীদ ওসমান হাদির খুনিদের দিয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারত আসলে একটি নয় বরং দুটি দলের নামই উচ্চারণ করিয়েছে, বিএনপি এবং জামাত। এই যে খুনি ফয়সাল একই সাথে দুটি দলের নাম নিল, এটা কি নিছক কাকতালীয়? মোটেও না। রাজনীতি সচেতন যে কেউই বুঝবেন এটা মূলত ভারতেরই শিখিয়ে দেওয়া একটি সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর স্ক্রিপ্ট। তারা জেনে বুঝে অত্যন্ত সুকৌশলে এই হত্যাকাণ্ডের দায় বিএনপি এবং জামাত উভয় দলের ঘাড়েই চাপিয়ে তাদেরকে এক সুতোয় ফাঁসাতে চায়। আজ হয়তো ফয়সাল শুধু দলের নাম বলছে, কিন্তু কে বলতে পারে আগামীকাল হয়তো ভারতের কোনো গোয়েন্দা সংস্থার শেখানো বুলিয়া উড়ে সে সরাসরি বলে বসবে যে এই হত্যাকাণ্ডের সাথে বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস কিংবা তার জামিনকারী স্বয়ং ডেপুটি স্পিকার জড়িত এবং জামাতের ঢাকা ৮ আসনের প্রার্থী ডক্টর হেলাল উদ্দিনকেও এর সাথে জড়িত করা হতে পারে। আর ঠিক এমন একটি বোমা ফাটাতে পারলেই কেল্লাফাতে। দুই দলের শীর্ষ নেতাদের ফাঁসিয়ে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক চরম বিশৃঙ্খলা তৈরি করার এর চেয়ে মোক্ষম অস্ত্র ভারতের কাছে আর কি হতে পারে? অথচ দেশের প্রতিটি সচেতন মানুষ খুব ভালো করেই জানে জুলাই বিপ্লবের অন্যতম আইকন শহীদ ওসমান হাদির এই নির্মম ঘটনার মাস্টারমাইন্ড এবং নেপথ্যের কারিগর হলো সেই পতিত আওয়ামী লীগ। ভারতের এই সুগভীর ষড়যন্ত্র এবং নিজেদের ভেতরের ভারতপন্থীদের এই চক্রান্ত যদি বিএনপি এখনো বুঝতে না পারে, তবে আগামী দিনে শুধু জামাত নয়, খোদ বিএনপিকেও এর চরম মূল্য চোকাতে হবে। রাজনীতির এই ভয়ঙ্কর এবং অদৃশ্য ফাঁদ থেকে নতুন বাংলাদেশ কবে মুক্ত হবে, সেটাই এখন আমাদের সবচেয়ে বড় চিন্তার বিষয়। আজকের এই তীক্ষ্ণ এবং গভীর রাজনৈতিক বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সত্যের পক্ষে দাঁড়াতে এবং রাজনীতির ভেতরের রাজনীতি সবার আগে বুঝতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করুন।